তাহলে আমরা এখন শুরু করব হচ্ছে আমাদের আধুনিক যুগ 4। আধুনিক যুগ 4 এর মধ্যে আমরা কাদের পড়াবো? তারা হচ্ছে পঞ্চপাণ্ডব। খুব মনোযোগ দাও। সবসময় মানে শুধু এমসিকিউ আকারে যদি পড়াইতেই হয়, মানে স্লাইডে আছে সেটাই যদি মুখস্থ করাই দিতে হয়, তাহলে হচ্ছে তোমাদের মানে তোমরা সেটা নিজেরাই করতে পারো চাইলে। এমসিকিউ গুলো মুখস্থ করে ফেললেই হয়। কিছুটা ডিটেলস পড়ো, কারণ হচ্ছে তোমরা প্রিলিতে বিসিএস এ শুধু এমসিকিউ দাগাবা তা না। প্রিলি পাস করার পর তোমাদের 900 নম্বরের রিটেন দিতে হবে। এটা সবসময় মাথায় রাখবা। যে কোনো কিছু বিস্তারিত যখন জানবা, বিস্তারিত জানলে এটার কিছু না কিছু তোমাদের মাথায় থাকবে। আমি যদি বলি পঞ্চপাণ্ডব, বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব হচ্ছে অবুঝ বিশু, এদের নাম হচ্ছে এটা। এটা তো তোমরা বই থেকে পড়ে নিতে পারো চাইলে। এখন আসে পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব শব্দটা কোত্থেকে আসছে? এটা মূলত আসছে হচ্ছে মহাভারত থেকে। মহাভারতে পাণ্ডু, পাণ্ডুর 5 পুত্র, পাণ্ডুর 5 পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এরা হচ্ছে মহাভারতে 5 পুত্র, যাদেরকে বলা হয় পঞ্চ পাণ্ডব। পাণ্ডুর 5 পুত্র, এদেরকে পঞ্চপাণ্ডব বলা হয়। এখন তাহলে বাংলা সাহিত্যে আমরা পঞ্চপাণ্ডব নিয়ে কেন পড়ছি? আমরা তো এখন মহাকাব্য নিয়ে পড়ছি না। মহাকাব্য কোনটা? মহাভারত নিয়ে পড়ছি না, তাই না? মহাভারত সম্পর্কে আমরা কিছুটা তথ্য জেনেছি, তাও মহাভারতের অনুবাদ নিয়ে। সেটা কোথায়? সেটা হচ্ছে মধ্যযুগে জেনেছি। হ্যাঁ, তাহলে আমরা এখন কেন পড়বো পঞ্চপাণ্ডব? এটার কারণ হচ্ছে বাংলা সাহিত্যে আমরা এতদিন কি কি পড়েছি? 11 জন সাহিত্যিকের মধ্যে একজন বিশিষ্ট সাহিত্যিক পড়েছি, যিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা দেখেছি অসংখ্য সৃষ্টি। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার একটা, আমি তোমাদের একটা জিনিস দেখে, এটা হচ্ছে একটা বট গাছ। এই বিশাল বট গাছের নিচে কি হয়? সে অনেক দূর কি ছড়ে আছে, তার ডালপালা তো ছড়ে আছে, শাখা প্রশাখা, মূল ছড়ে আছে। তাহলে এখানে যদি কোনো গাছ উঠে, সেটা কিন্তু বেড়ে উঠবে না। কেন বেড়ে উঠবে না? সে দেখো, বট গাছের মূল তো এদিকে ছড়ে আছে, আবার এদিকে শাখা প্রশাখা, সে আলো বাতাস কিছু পাবে না। কারণ কি? কারণ সে হচ্ছে এই বলয়ের ভেতরে, সেই বট গাছের বলয়ের ভেতরে, এর থেকে সে বের হতে পারছে না। ধরো গত অনেক বছর ধরে বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয়দের মধ্যে যে লেখক, তিনি হচ্ছেন হুমায়ুন আহমেদ। হ্যাঁ, এখন কেউ যদি একটু মজা করে কিছু লিখে, ফেসবুকে হোক বা যেখানে হোক, সবাই বলে যে হুমায়ুন আহমেদকে কি করেছে? নকল করেছে। হ্যাঁ, ঠিক তেমনি এই যে রবীন্দ্রনাথের যে বলয়, এই যে বটের যে বলয়, ঠিক তেমনি বটকে আসলে উনি কে? উনি হচ্ছেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, এর রবীন্দ্রনাথের বলয় থেকে কেউ বেরিয়ে আসতে পারছিলেন না, কোনো না কোনো ভাবে তাকে অনুকরণ করছিলেন। এই প্রথমবারের মতো এই বট গাছের বলয় থেকে, মানে রবীন্দ্রনাথের বলয় থেকে কিছু লেখক বেরিয়ে আসেন। কিছু লেখক কি করেন? বেরিয়ে আসেন। হ্যাঁ, তারা প্রথমবারের মতো রবীন্দ্র প্রভাবের বাহিরে গিয়ে বাংলা ভাষায় আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন। তাহলে তারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন। রবীন্দ্রনাথের কবিতা কি আধুনিক নয়? রবীন্দ্রনাথের কবিতাও আধুনিক। তবে আধুনিকতা জিনিসটা কি? ধর আমাদের রুচির পরিবর্তন হয় না? হয় কি না? ঠিক তেমনি এরকম মানুষেরও রুচির কি হয়? পরিবর্তন ঘটে। নদীর যেমন বাঁক বদল হয়, মানুষেরও কি হয়? তোমার রুচির পরিবর্তন, মর্জিরও কি হয়? বাঁক বদল হয়। ধরো মানুষের, আমরা জানি তোমার প্রথম যে মহাযুদ্ধ, এই মহাযুদ্ধের পরে মানুষের মনে একটা গভীর আলোড়নের সৃষ্টি হয়েছিল। তখন মানুষের মধ্যে বিশ্বাস, ধারণা, মূল্যবোধ কি হয়েছিল? বিধ্বস্ত হয়েছিল। ঠিক তেমনি আমরা কিন্তু আমাদের দিয়েও আমরা বলতে পারি, বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ সবাই নেমে গিয়েছিল, কিন্তু গত 1 বছর পরিস্থিতি দেখে আবার অনেকের মনের মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। ঠিক তেমনি একটা বিশ্বযুদ্ধের পরে কি হয়েছে? মানুষের মধ্যে অনেক পরিবর্তন এসছে। তো এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি পঞ্চপাণ্ডব, এরা হচ্ছে এই রবীন্দ্র প্রভাবের বাহিরে গিয়ে তারা নতুন ধরনের কবিতা সৃষ্টি করেছিলেন। অনেকটা সেটা কি, মানে বিশ্বমানের কবিতা সৃষ্টি করেছিলেন। সেখানে তোমার ইংরেজিরও অনেক বেশি প্রভাব ছিল। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চপাণ্ডব তারা কারা? তারা হচ্ছেন অবুঝ বিশু। আমরা সংক্ষেপে এদের নিয়ে পড়ব। অবুঝ বিশু কারা? অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত। সংক্ষেপে অবুঝ বিশু। ওকে, তো শুধু এরাই কি 30-এর দশকের কবি? আর কেউ নেই, আরো অনেকে ছিলেন। হ্যাঁ, এদের মধ্যে যেমন প্রেমেন্দ্র মিত্র ছিল, তারপর অচিন্ত্য কুমার সেনগুপ্ত ছিল, সঞ্জয় ভট্টাচার্য ছিল, আরো অনেকে ছিলেন। তবে স্পেশালি এদেরকে বলা হয় পঞ্চপাণ্ডব। তাহলে প্রশ্ন এভাবে থাকতে পারে যে পঞ্চপাণ্ডবের একজন কে?
ধরো অমিয় চক্রবর্তী দিল, অন্য 3টা নাম থাকলো, তাহলে কে হবে? অবশ্যই অমিয় চক্রবর্তী, অথবা বুদ্ধদেব বসু, অথবা জীবনানন্দ দাশ, যে কোনো একজন। এভাবেও প্রশ্ন থাকতে পারে যদি সহজ প্রশ্ন আসে। ঠিক আছে, এখন আমরা কি করব? যেমন 46 হচ্ছে সুধীন্দ্রনাথ বা বিষ্ণুদেব, যে কোনো একজন থেকে একটা প্রশ্ন আসছে, দেখতে হবে। হ্যাঁ, তো এখানে যে কোনো সময় প্রশ্ন থাকে, যেমন তার আগে হচ্ছে জীবানন্দ দাশের পঙ্ক্তি থেকে আসছে, বুদ্ধদেব বসু গ্রন্থ নিয়ে আসতে পারে। তাহলে দেখা যাচ্ছে পঞ্চপাণ্ডব থেকে একটা প্রশ্ন থাকতে পারে, এবং পঞ্চপাণ্ডবের পড়া খুব কম। তাহলে তোমরা যদি এটা ভালো করে পড়ে ফেলো, তোমাদের একটা প্রশ্ন কমন থাকতে পারে। আবার যদি পঙ্ক্তি থেকে দেয়, পঙ্ক্তি সপ্তাহ মুখস্থ করা সম্ভব না, কোত্থেকে আসবে সেটাও বলা সম্ভব না। তবে কিছু কিছু বিষয় আছে, যেমন তোমরা যদি দেখো সাম্যের পক্ষে, হ্যাঁ, অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে কেউ একজন বলছে, কিছুটা অনুমান করা যায় তিনি কে? তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ঠিক তেমনি এখান থেকে যদি প্রশ্ন আসে, যদি পঙ্ক্তি আসে, দেখা যাবে জীবনানন্দ দাশের পঙ্ক্তি আসতে পারে। তো ওনার কবিতাগুলো কেমন ছিল? বারবার সেখানে কি আসে? তোমার নক্ষত্রের কথা, তারপর হচ্ছে তোমার নিসর্গ মানে প্রকৃতির কথা আসছে, বাংলার কথা আসছে, তারপর মৃত্যুর কথা অনেক বেশিবার আসছে। হ্যাঁ, অনেক সময় কিছুটা কি বোঝা যায়, বিশেষ করে যারা পড়েছো, কবিতা টবিতা পড়েছো, তাদের ধারণা থাকার কথা। তারপরেও আমি মানে আলোচনা করার সময় বলে দিব। এখন আসে এদেরকে বলা হয় কল্লোল গোষ্ঠীর লেখক, কারণ হচ্ছে এদের উত্থান ঘটেছিল 1923 সালে দীনেশ রঞ্জন দাশের কল্লোল পত্রিকা ঘিরে। তাহলে তোমাদের এখানে দুটো প্রশ্ন ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, উনি হচ্ছেন বাংলার ওয়ার্ডসওয়ার্থ বলা যায়, তাই না? আচ্ছা, যাই হোক, এদের উত্থান ঘটেছিল 1923 সালে দীনেশ রঞ্জন দাশের কল্লোল পত্রিকা ঘিরে। তাহলে এখানে আমরা দুটো বিষয় পেলাম। আচ্ছা, এখন কোনো কমেন্ট লেখার দরকার নাই। কল্লোল পত্রিকা তাহলে সম্পাদক কে ছিল? দীনেশ রঞ্জন দাশ। কত সালে? 1923 সালে। পত্র পত্রিকা থেকে প্রশ্ন থাকে, সাময়িকী থেকে। ঠিক আছে, একটা প্রশ্ন থাকে, বেশিরভাগ সময় থাকে, হয়তো 3-4 বার 5 বার পরে একবার থাকে না। তার মানে পত্র পত্রিকা অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই এদেরকে বলা হয় কল্লোল গোষ্ঠীর লেখক। তাহলে আমরা বলতে পারি, যদি বলা হয় 30-এর দশকের কবি কার, কি বলা হয়? বা কল্লোল গোষ্ঠীর লেখক কারা? আমরা বলবো কি 30-এর দশকের যারা, তারা কবিরা। ওকে, প্রথমেই আমরা যাকে নিয়ে আলোচনা করব, যার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, গুরুত্বপূর্ণ যিনি, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। যদিও ওনার নামের সাথে কি আছে? আনন্দ শব্দটা আছে, কিন্তু আমরা ওনার কবিতার পরতে পরতে যে জিনিসটা পেয়েছি, যে বিষয়টা পেয়েছি, সেটা কি? হতাশা, মৃত্যু, অবসাদ, হ্যাঁ, এই বিষয়গুলো পেয়েছি। ব্যক্তি জীবনেও খুব বেশি সুখী ছিলেন তা নয়। তাদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাঁওপাড়া গ্রামে। উনি কিন্তু ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন, এটা মনে রাখবে। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে যেমন বুদ্ধদেব বসু, আমরা যে পঞ্চপাণ্ডব পড়ছি তার মধ্যে বুদ্ধদেব বসুও কোথায় পড়াশোনা করেছেন? বুদ্ধদেব বসু হচ্ছে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন। জীবনানন্দ দাশও কি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন। তারপর শামসুর রহমানও কি ইংরেজি সাহিত্যে ভর্তি হয়েছিলেন, হ্যাঁ, পড়াশোনা করেছেন। এখন একবার প্রশ্ন আসছে, কোন একটা ব্যাংকে প্রশ্ন আসছিল যে ইংরেজি সাহিত্যে কে পড়াশোনা করেছে। তুমি প্রথমেই দেখলা, আমি তোমাদেরকে বললাম জীবনানন্দ দাশ পড়াশোনা করেছে, তুমি জীবনানন্দ দাশ দেখলে সাথে সাথে দাগাই দিলা, কিন্তু নিচে আছে উপরের সবাই, উপরের সবাই। তাহলে উত্তর কোনটা হবে? অবশ্যই উপরের সবাই হবে। ঠিক আছে, এজন্য তিনটাই যারা জানা জরুরি। এ ধরনের একটা প্রশ্ন ছিল। তারপর আসো, ওনার মৃত্যু হচ্ছে 1954 সালে 22 অক্টোবর, ট্রাম দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছিল। তো ট্রাম দুর্ঘটনায় সাধারণত মানুষ মারা যায় না, হ্যাঁ, যার কারণে অনেকে ভেবে নিয়েছিলেন এটা একটা সুইসাইডাল কেস, আত্মহত্যা হতে পারে। আবার অনেকে এটাও বলে, আচ্ছা, আত্মহত্যাই যদি তিনি করেন তাহলে তার হাতে ডাব থাকবে কেন? কারণ তিনি যখন মারা গিয়েছেন, মানে অ্যাক্সিডেন্ট করেছিলেন, তখন তার হাতে ডাব ছিল, যার কারণে এটা একটা মানে ধোঁয়াশার বিষয় বলা যায় যে আসলেই সুইসাইড করেছিলেন কিনা। কিন্তু ওনার মানে কবিতায় ঘুরে ফিরে মৃত্যুর কথা এত বেশিবার উঠে এসেছে, অনেকেই ধারণা এটা হয়তো সুইসাইড হতে পারে। আবার এটাও হতে পারে উনি যেহেতু কবি, আনমনে হয়তো সবসময় কবিতার কথাই ভাবতেন। হ্যাঁ, আবার এটাও হতে পারে হয়তো আনমনে থাকার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সে যাই হোক, ওনার কবিতায় বারবার প্রেম উঠে এসেছে, নারী, রোমান্টিকতা, ভালোবাসা, দেশাত্মবোধ, হতাশা, অবসাদ, হ্যাঁ, এই সব কিছুই হচ্ছে ওনার কবিতায় উঠে এসেছেন। এবং মৃত্যুর বিষয়টা আমরা কিন্তু তার কবিতায় বারবার পাই। তো এই কথাটাও প্রশ্নে থাকতে পারে একটু অন্যভাবে, যেহেতু এখন ভেতর থেকে প্রশ্ন করা হয়। কবি ঝরা ফসলের গানে লিখেছেন, পাই নাই কিছু, ঝরা ফসলের বিদায়ের গান তাই, গেয়ে যায় আমি মরণের ঘিরে এ মোর সপ্তপদী। এই যে ওনার কবিতায় কি আসছে? বারবার মৃত্যুর কথাটা আসছে, তাই না? যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ,
মরিবার হইল দাস। জীবনানন্দ দাশ, তার পিতা হচ্ছে সত্যানন্দ দাশ, তিনি স্কুল শিক্ষক ছিলেন, সমাজসেবক ছিলেন এবং ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। হ্যাঁ, আর মাতা ছিল কুসুম কুমারী দাস। ওনার কবিতাটা কি কারো কি মনে আছে? আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে কার কি মনে আছে? মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যারপন। আর এখন হচ্ছে ঘুরে ফিরে মানে টিকটকার হইতে হবে না এই তারপন। আচ্ছা, সবার না অবশ্য, তোমাদের ক্ষেত্রে আবার ভিন্ন, ক্যাডার হইতে হবে এই তারপন। আচ্ছা, শ্রী হচ্ছে লাবণ্য গুপ্ত, ছদ্মনাম হচ্ছে শ্রী, আর হচ্ছে কালপুরুষ। হ্যাঁ, শ্রী কালপুরুষ, এই শ্রী নামে উনি ওনার প্রথম কবিতাটা লিখেছিলেন। হ্যাঁ, ডাকনাম হচ্ছে মিলু, পারিবারিক পদবী হচ্ছে দাশগুপ্ত, এই জীবন্ত দাস। পরে তিনি আর গুপ্ত লিখতেন না, ওনার প্রথম কাব্য লেখার সময় উনি শুধু জীবানন্দ দাস নামটা দিয়েছেন। এরপর আসো, জীবানন্দ দাস তিনি হচ্ছে রবীন্দ্র পরবর্তী যুগের আধুনিক কবি, যার কবিতায় শুধুই রয়েছে মুগ্ধতা এবং নামের সাথে কি আছে আনন্দ যুক্ত আছে, কিন্তু তার বাস্তব জীবন ছিল নিরাশাপূর্ণ। এবং তিনি এমন একজন কবি যার জীবদ্দশায় তিনি জনপ্রিয়তা দেখে যেতে পারেননি। এই যে জনপ্রিয়তা, তিনি সেটা মৃত্যুর পরে মানে তার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। এরপর আসো, হ্যাঁ, ওনার মা লিখেছে কাজী জয়, ওনার মা হচ্ছে কুসুম কুমারী দাস, ওনার মায়ের কথাই বলেছি। চিত্র রূপময় কবিতা কার কবিতা? কাজী নজরুল, সরি, জীবানন্দ দাশের। কিরকম? ধরো তুমি বললা চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখতার শ্রাবস্তির কারুকার্য। এই যে পড়ার সময় তুমি বিদিশা শ্রাবস্তির কারুকার্য সবকিছু কি করে ফেলেছো, চিন্তা করে ফেলেছো। তুমি হয়তো জানো না বিদিশা কি। বিদিশা হচ্ছে একটা নগরী। হ্যাঁ, তোমার এটা হচ্ছে তোমার কি বলে ভারতের, প্রাচীন ভারতের একটা নগরী। ঠিক একইভাবে শ্রাবস্তিও সেম, প্রাচীন ভারতের একটা নগরী যেটা ভাস্কর্যের জন্য বিখ্যাত। এই যে আমরা পড়ছি, হ্যাঁ, তার কবিতাগুলো, আমাদের মনে হচ্ছে আমরা কিছু চিত্র কি কল্পনা করে ফেলছি। হ্যাঁ, বনলতা সেনের। তাহলে রবীন্দ্রনাথ তার কবিতাকে কি বলেছেন? চিত্র রূপময় কবিতা বলেছেন। এবং বুদ্ধদেব বসু কবিকে বলেছেন নির্জনতম কবি। তারপর শুদ্ধতম কবি উপাধি দিয়েছেন কে? অন্নদাশঙ্কর রায়। তাহলে আমরা এখানে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর পেয়েছি যেগুলো অনেক সময় আসে। হ্যাঁ, তাহলে এই এমসিকিউ গুলো কি কি বলো? রবীন্দ্রনাথ তার কবিতাকে কি বলেছেন? চিত্র রূপময় কবিতা বলেছেন। বুদ্ধদেব বসু কি বলেছেন? নির্জনতম কবি বলেছেন। আর শুদ্ধতম কবি উপাধি দিয়েছেন কে? অন্নদাশঙ্কর রায়। শুদ্ধতম কবি অলরেডি বলেছি, এবং তার নাম ছিল হচ্ছে মিলু। তিনি সাহিত্য সম্পাদক ছিলেন হচ্ছে দৈনিক স্বরাজ পত্রিকার। এই প্রশ্নটা এখনো আসতে দেখি নাই। হ্যাঁ, আচ্ছা, তবে এটা ইম্পর্টেন্ট, একটু পরেই বলছি। তাহলে তিনি কি ছিলেন? দৈনিক স্বরাজ পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। জীবনানন্দ দাশকে নিয়ে আব্দুল মান্নান সৈয়দের লেখা গ্রন্থ হচ্ছে শুদ্ধতম কবি। তাহলে শুদ্ধতম কবিকে জীবনানন্দ দাশ বলেছেন, সরি, আব্দুল মান্নান সৈয়দ বলেছেন বা সৈয়দ লিখেছেন ওনার সম্পর্কে, এবং এই উপাধি দিয়েছেন হচ্ছে অন্নদাশঙ্কর রায়। তাহলে শুদ্ধতম কবি উপাধি দিয়েছেন অন্নদাশঙ্কর রায়, আর বই লিখেছেন হচ্ছে আব্দুল মান্নান সৈয়দ। তোমাদেরকে আমি প্রশ্ন করবো, একটু পরেই প্রশ্ন ধরবো, কেউ ঘুমাবা না, মনোযোগ দিয়ে পড়ো। শুনো, ক্লিন্টন বিসিলি উনি হচ্ছেন একজন বিদেশি গবেষক, যিনি হচ্ছেন তোমার জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করেছেন। এবং আমরা একটু আগে যে বনলতা সেনের কথা বললাম, হ্যাঁ, একটা পংক্তি বলেছিলাম, এডগার এলেন পো টু হেলেন অবলম্বনে তিনি এই কবিতাটা বনলতা সেন রচনা করেছেন। তাহলে জীবনানন্দ দাশকে দুদণ্ড শান্তি কে দিয়েছিল? বনলতা সেন, আর কেউ দেয় নাই। কিন্তু দেখো গে, বনলতা সেনকে কেউ দেয় নাই হয়তো। ওনার উপাধি রুনি ধুতি পরে। এটা হচ্ছে সংক্ষেপে সংক্ষেপে। তাহলে রুনি ধুতি পরে কিরকম দেখো তো? রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, ধূসর কবি, তিমির হননের কবি, শুদ্ধতম কবি, পরাবাস্তববাদ কবি। দেখো, রূপসী বাংলার কবি এটা আমরা জানি। নির্জনতার কবি কে বলেছেন বলো? নির্জনতার কবি কে বলেছেন? নির্জনতার কবি কে বলেছেন? ফাহিম বলো, ফাহিম মোনায়েম বলো। বুদ্ধদেব বসু। এই অন্নদাশঙ্কর রায় কি বলেছেন বলো? শাহনাজ সুলতানা শুদ্ধতম কবি। ভেরি গুড, শুদ্ধতম কবি। হ্যাঁ, আচ্ছা, তাহলে রুনি ধুতি পরে আমরা মনে রাখলাম। ওকে, বর্ষ আবাহন, এটা হচ্ছে ওনার প্রথম কবিতা। বর্ষ আবাহন, বর্ষা আহ্বান না, বর্ষ আবাহন, এটা প্রথম কবিতা, 1919 সালে প্রকাশিত হয়েছে। এটা ওই যে আমি বলেছিলাম ওনার একটা ছদ্মনাম, কি নাম? শ্রী, শ্রী নামে এটা প্রকাশিত হয়েছিল। হ্যাঁ, ওনার কাব্যগ্রন্থ 7টা। 7টা কি কি? যারা একদম ধারণা নাই, কখনোই শুনো নাই, তারা চাইলে
তোমরা চাইলে একটা মানে ছন্দ দিয়ে মনে রাখতে পারো, তবে আমি মনে করি ছন্দ চাইতে একটু বারবার প্র্যাকটিস করাটা জরুরি, কারণ ছন্দ মনে রাখতে চাইলেও তো তোমার ছন্দটা প্র্যাকটিস করতে হবে। ছন্দ কি প্র্যাকটিস না করলে পারবা না। তাহলে কি এই মহাপৃথিবীর মাঝে, তাহলে ওনার কাব্যগ্রন্থ মহাপৃথিবী, বেলা অবেলা কাল বেলায় 60টি তারা তিমিরে রূপসী বাংলার মেয়ে কে? বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি কোথায় রেখেছে? ধূসর পাণ্ডুলিপির ভেতরে রেখেছে। আরো কঠিন এর চাইতে, দেখো, মহাপৃথিবী, বেলা অবেলা কাল বেলা, 60টি তারা তিমির। আমরা একটু আগে ওনার একটা ছদ্মনাম পড়েছিলাম, কি পড়েছিলাম? তিমির হননের কবি। এটার সাথে মিলাও, 60টি তারা তিমির রূপসী বাংলা। তাহলে একটু আগে একটা দেখো উপাধি পড়েছিলাম, রূপসী বাংলার কবি, তাই না? তারপর হচ্ছে বনলতা সেন শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি। নেক্সট, ঝরা পালক, এটা হচ্ছে ওনার প্রথম কাব্য। এই কাব্য রচনায় রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ দত্তকে অনুকরণ করেছিলেন। মানে প্রথম দিকে তিনিও বলয়ের বাহিরে যেতে পারেননি, আস্তে আস্তে গিয়েছিলেন, তাই না? এই কাব্যের মাধ্যমে নামের শেষে তিনি দাশগুপ্তের পরিবর্তে দাস ব্যবহার করেছিলেন, যেটা তোমাদের একটু আগেই বলেছি। রূপসী বাংলা, এটা প্রথম নাম ছিল হচ্ছে, তিনি নাম রেখেছিলেন হচ্ছে বাংলার ত্রস্ত নীলিমা। পরবর্তীতে কবি মৃত্যুর পর এই কাব্যের পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়, ওনার ভাই হচ্ছে এটা প্রকাশ করেন, তখন নাম দিয়েছেন হচ্ছে রূপসী বাংলা। আর প্রকাশের সময় এর নামকরণ করা হয়, এটা অলরেডি বলেছি। কাব্যের বিষয় হচ্ছে বাংলা গ্রাম। রূপসী বাংলা যেহেতু, তাহলে অবশ্যই বাংলা গ্রাম থাকবে, প্রকৃতি, নদী নালা, পশু পাখি, উৎসব ও অনুষ্ঠান, ঠিক আছে? তারপর হচ্ছে এটা তার স্বদেশপ্রীতি। নিসর্গ মানে হচ্ছে প্রকৃতি। ধূসর পাণ্ডুলিপি, এটার একটা বিখ্যাত কবিতা হচ্ছে মৃত্যুর আগে। ধূসর পাণ্ডুলিপির একটা বিখ্যাত কবিতা হচ্ছে মৃত্যুর আগে, এবং এই কবিতাটা পঞ্চপাণ্ডবদের আরেকজন বুদ্ধদেব বসুর কবিতা সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যায় ছাপা হয়। তাহলে একটু খেয়াল করো, ধূসর পাণ্ডুলিপির একটা বিখ্যাত কবিতা হচ্ছে কি? মৃত্যুর আগে। হ্যাঁ, এটা কোথায় ছাপা হয়? বুদ্ধদেব বসুর কবিতা সাহিত্য পত্রিকায় ছাপানো হয়। এবং কবিতা সাহিত্য পত্রিকায় ছাপানোর পরে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? এই চিঠিতে বলেছেন চিত্র রূপময় কবিতা। তাহলে আমরা যে একটু আগে বললাম চিত্র রূপময়, তাহলে সেটা কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কখন বলেছেন? মৃত্যুর আগে কবিতা পাঠ করে। মৃত্যুর আগে কবিতা কোথায় প্রকাশিত হয়েছিল? বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায়। এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে, এই স্লাইডে অনেকগুলো প্রশ্ন আছে। আরেকটা ছোট্ট একটা কথা বলি, বসুকে বলেন নাই, এই পত্রিকা বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় ছাপানো হয়েছিল। ও, বুদ্ধদেব বসুকে বলছে আর কি যে আমি তোমার জীবনানন্দ দাশের কবিতা পাঠ করেছি, তার কবিতা হচ্ছে চিত্ররূপময়, বুঝো নাই? এইচপি। আচ্ছা, আরেকটা ছোট্ট একটু বলি, সেটা হচ্ছে এই কবিতাটার সাথে, এই মৃত্যুর আগে কবিতাটার সাথে ডব্লিউ.বি. ইটস এর তোমার দ্য ফলিং অফ দ্য লিভস এর কবিতার সাথে মিল আছে। যেমন একটু আগে আমরা বলেছি বনলতা সেন, বনলতা সেনের সাথে কার মিল আছে বলতো? এটা নাকি এখনো পড়াই নাই? না, এখনো পড়াই নাই মনে হয়। এডগার অ্যালান পোর টু হেলেন কবিতার সাথে মিল আছে বনলতা সেনের। আর মৃত্যুর আগের সাথে হচ্ছে ডব্লিউ.বি. ইটস এর দ্য ফলিং অফ দ্য লিভস এর সাথে, এই কবিতার সাথে মিল আছে। ওকে, তাহলে আমরা এটা মনে রাখলাম। ওকে, বনলতা সেন, এটা বলা হয়ে থাকে ওনার শ্রেষ্ঠ কাব্য। এখানে হচ্ছে 30টা কবিতা আছে। ভারতীয় পুরাণের অন্তর্ভুক্ত বিদিশা, শ্রাবস্তি একটু আগেই বলেছি। এই তোমার বিভিন্ন উপমা উঠে এসেছে, যেমন বেতের ফলের মতো বা পাখির নীড়ের মতো চোখ, হ্যাঁ, তারপর হচ্ছে প্রেম, প্রকৃতি, তারপর হচ্ছে তোমার খণ্ডজীবন, হতাশা, ক্লান্তি, অবসাদ, ইতিহাসের বিশাল অনুভূতি, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে তোমার বনলতা সেনে উঠে এসছে। যেমন ক্লান্তির কথা, আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তাহলে আমরা এখানে দেখছি কি তার ক্লান্তির কথা আসছে, অবসাদের কথা আসছে, প্রেম প্রকৃতির কথা আসছে, হ্যাঁ। এবং এটা হচ্ছে এডগার অ্যালান পোর টু হেলেন কবিতার অনুকরণে রচিত। ওনার উপন্যাস মনে রাখবা কি? সতীর্থ কল্যাণীকে মাল্য দান করলো, এই দানের জায়গায় উপন্যাসের নাম হচ্ছে মাল্যবান। তাহলে আবার বলতো, সতীর্থ কল্যাণীকে কি করলো? মাল্য দান করলো। সতীর্থ কল্যাণীকে মাল্য দান করলো, মনে থাকবে। 3টা উপন্যাসের নাম মনে রাখবা, আসতে পারে। মাল্যবান, মাল্যবানে কিছুটা বলা যায় ওনার জীবনের ছায়া চলে আসছে। কিরকম? উনি খুব অসুখী একজন মানুষ ছিলেন, হ্যাঁ। ঠিক তেমনি এই উপন্যাসটা হচ্ছে মৃত্যুর অনেক পরে প্রকাশিত হয়, লিখেছেন অনেক আগে,
লিখেছেন তোমার হচ্ছে 1948-এ, কিন্তু প্রকাশিত হয়েছে 1970 বা 73-এর দিকে। তো এটা হচ্ছে ওনার দাম্পত্য জীবনের নিষ্ঠুর কাহিনী সম্পর্কে জটিলতা এই উপন্যাসে উঠে আসছে। এটা হচ্ছে উপন্যাস, ওটা হচ্ছে ঝরা পালক। কাব্য মাহমুদুল ইসলাম। প্রবন্ধ হচ্ছে কবিতার কথা। এই গ্রন্থের একদম শুরুর লাইন, একদম প্রথম, এটা হচ্ছে প্রবন্ধ। প্রথম লাইন হচ্ছে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায়ই আসে, যেটা কে বলেছেন এই উক্তিটা আসে। এই উক্তিটা আসছিল অলরেডি বিসিএস এ, তারপর হচ্ছে তোমার পঙ্ক্তিও আসছিল আরেকটা 46-এ অথবা 45-এ আসছে। এরপর আসো ওনার এখান থেকে একটা প্রবন্ধ কবিতার কথা আসতে পারে, এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, মানে যেখানে অনেকগুলো প্রবন্ধ একসাথে আছে, এই প্রবন্ধগুলো আছে। তো অন্যগুলোর দরকার নেই, জাস্ট এখানে 2-3টা প্রবন্ধের একটু নাম দেখো। কবিতার আত্মা ও শরীর, বাংলা কবিতার ভবিষ্যৎ, এই প্রবন্ধগুলো হচ্ছে কার? জীবনানন্দ দাশের। ওকে, সবগুলো দরকার নাই। ওনার শ্রেষ্ঠ কবিতা চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে তিনি দেশবন্ধুর প্রয়াণে কবিতা লিখেছিলেন। দেশবন্ধুর প্রয়াণে চিত্তরঞ্জন দাশ হচ্ছে কে? উনি হচ্ছেন তোমার ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত এবং স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা। এখন আমাকে বলো তো, তাহলে জীবনানন্দ দাশ কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন জীবনানন্দ দাশ? স্বরাজ। তাহলে কে এই স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা? চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে তিনি কি লিখেছেন? দেশবন্ধুর প্রয়াণে। ওকে, হ্যাঁ, চিত্তনামা লিখেছিল হচ্ছে নজরুল। এখানে তার কিছু গুরুত্বপূর্ণ পংক্তি আছে, এগুলো একটু তোমরা দেখতে হবে। যেমন সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। সুরঞ্জনাকে নিষেধ করতেছে, তুমি যুবকের সাথে কথা বলিও না, কিন্তু আমি আমার জাস্ট ফ্রেন্ডের সাথে কি কথা বলবো। আচ্ছা, সে যাই হোক, জীবনানন্দ দাশ তেমন ছিলেন না। আমরা তাহলে কিছু প্রশ্ন একটু রিপিট করি, আমরা একটু মনে রাখার চেষ্টা করি। ওকে, প্রথমে আসো ওনার প্রবন্ধের নাম। আমি যাদেরকে জিজ্ঞেস করবো শুধু তারা বলবা। ওনার প্রবন্ধের নাম, আব্দুল কাদের বলো ওনার প্রবন্ধের নাম। প্রবন্ধ বা প্রবন্ধ গ্রন্থ কি নাম বলো? তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন, ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, এজন্য অনেকে দেশবন্ধু, দেশের স্বাধীনতা রক্ষা করতে চেয়েছেন, এজন্য দেশবন্ধু বলা হয়। কবিতার কথা, ভেরি গুড, কবিতার কথা। কবিতার কথা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। এখানে অনেকগুলো প্রবন্ধ ছিল। ওকে, কবিতার কথাতে একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে, সেই উক্তিটা বলো। সেই উক্তিটা বলো। সকলেই কবি নয়, কে কেউ কবি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু বলি ওনার মায়ের নাম কি। মায়ের নাম কুসুম কুমারী দাস। ওনার মায়ের নাম হচ্ছে কুসুম কুমারী দাস। ওনার জন্মস্থান কোথায়? জন্মস্থান খুব ইম্পর্টেন্ট, বরিশাল। জন্মস্থান কোথায়? বরিশাল। জন্মস্থান কোথায়? বরিশাল। জীবনানন্দ দাশের জন্মস্থান হচ্ছে বরিশাল। ওনার প্রথম প্রথম যে কবিতা সেটা হচ্ছে বর্ষ আবাহন। প্রথম যে তোমার কবিতা বর্ষ আবাহন, শ্রী ছদ্মনামে লিখে। তাহলে ওনার ছদ্মনাম জানলাম, সেটা কি? স্ত্রী এবং কি আরেকটা বলো? কালপুরুষ। স্ত্রী আর কালপুরুষ। ওকে, ওনার কাব্যগ্রন্থ কিভাবে মনে রাখতে বলেছিলাম? ঝরাপালক ওনার প্রথম কাব্যগ্রন্থ, যেখানে হচ্ছে উনি দাশগুপ্তের পরিবর্তে কি লিখেছেন? দাস লিখেছেন। ধূসর পাণ্ডুলিপি, তারপর হচ্ছে বনলতা সেন, এটা সবাই পারবা, মহাপৃথিবী, 7টি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, বেলা অবেলা কালবেলা, 7টি তারার তিমির, 7টি তারার তিমির, 7টি তারার তিমির, পারবা না? ওকে, ওনার 3টা উপন্যাসের কথা বলেছি। কল্যাণী সতীর্থকে কি করেছে? কল্যাণী সতীর্থকে কি করেছে? মাল্যদান করেছে। উপন্যাসের নাম হচ্ছে মাল্যবান। আচ্ছা, এরপর আসো বনলতা সেন। কোন কবিতার প্রভাব আছে? কোন কবির কোন কবিতার প্রভাব আছে? এডগার অ্যালেন পো রচিত টু হেলেন কবিতার প্রভাব আছে। এডগার অ্যালেন পো রচিত টু হেলেন কবিতার প্রভাব আছে। ওকে, আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে কি বলেছেন? চিত্র রূপময়। ওকে, এখন আসো, চিত্র রূপময়ের কোন কবিতা পড়ে বলেছিলেন? মৃত্যুর আগে। উনি যেহেতু মৃত্যুর কথা বলে, এটা মনে রাখবা, মৃত্যুর আগে। ভেরি গুড। এখানে বুদ্ধদেব বসুর একটা একটা পত্রিকার নাম আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কবিতা। সেটার নাম হচ্ছে কবিতা। ক্লিয়ার? ওনার জন্মসাল 1899। কাজী নজরুলের জন্মসাল 1899। ভেরি গুড, ভেরি গুড। সুধীন্দ্রনাথ দত্ত, আমরা এবার সুধীন্দ্রনাথ দত্তকে নিয়ে জানবো, একটু দেখি সবাই।
কবি এবং লেখকদের কোনো কিছুই পুরোপুরি সত্য নয়, আবার কোনো কিছুই পুরোপুরি কাল্পনিক নয়। সুধীন্দ্রনাথ দত্ত তোমার বাংলা কবিতে রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটিয়েছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম। অলরেডি আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। সুধীন্দ্রনাথ দত্তকে বলা হয়ে থাকে ধ্রুপদী রীতির প্রবর্তক। সুধীন্দ্রনাথ দত্তকে বলা হয় ধ্রুপদী রীতির প্রবর্তক, ক্লাসিক্যাল। আচ্ছা, ধ্রুপদ কি? ধ্রুপদ হচ্ছে তোমার হচ্ছে কিছু নিয়ম থাকে না, যেমন আমরা বলি কি যে তোমার মহাভারত, রামায়ণ, অথবা ধরো তোমার ইলিয়াড, অডিসি, যে মহাকাব্যগুলো, হ্যাঁ, তাহলে এগুলোর মধ্যে কি থাকে? একটা বিশিষ্টতা আছে, তাই না? একটা কিছু নিয়ম থাকে, হ্যাঁ, যেগুলো কালজয়ী সাহিত্য, এই সাহিত্যগুলোর কিছু রীতি থাকে, কিছু আদর্শ থাকে, হ্যাঁ। তো এই ক্লাসিক্যাল শব্দটার যে ধ্রুপদী শব্দটা, এটারও প্রবর্তক হচ্ছে কে? তোমার সুধীন্দ্রনাথ দত্ত, এবং তিনি বাংলা কবিতায় ধ্রুপদী রীতির প্রবর্তক বলা হয় ওনাকে। এবং উনি হচ্ছেন ফরাসি কবি মালারমের প্রতীকী কাব্যাদর্শ অনুসরণ করেন, এবং তার মানে বাংলা কবি তিনি খুব মানে মানে বলা যায় যে খুব আধুনিক তো অবশ্যই ছিলেন, এবং খুব মানে মেধাবী একজন লোক বলা যায়। এবং অসংখ্যবার তিনি রবীন্দ্র সান্নিধ্যে গিয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের প্রভাব থেকে দূরে ছিলেন, প্রভাবের বাহিরে ছিলেন, ঠিক আছে। সুধীন্দ্রনাথ দত্ত, দেখো জীবন্ত দাস বলেছিলেন সুধীন্দ্রনাথ দত্ত হচ্ছে আধুনিক বাংলা কাব্যের সবচেয়ে বেশি নিরাশা করজ্জ্বল চেতনা। মানে ওনার কাব্যে হতাশা ছাড়া কিছুই ছিল না, নিরাশা। জীবন্ত নিজেই হতাশার কবি ছিলেন, আবার তিনি সুধীন্দ্রনাথ দত্তকে কি বলেছেন? নিরাশা করজ্জ্বল চেতনা। তো সর্বব্যাপী নাস্তিকতা, দার্শনিক চিন্তা, সামাজিক হতাশা এবং তীক্ষ্ণ বুদ্ধিবাদ হচ্ছে তার কবিতার ভিত্তিভূমি। এবং অন্যরা কিছুটা অবিশ্বাসী, কিন্তু উনি হচ্ছেন একদম সরাসরি ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিলেন বলে মনে করেন হুমায়ুন আজাদ। তো সুধীন্দ্রনাথ দত্ত, ওনাকে বলা হয় আধুনিক কবিতার প্রধান প্রবক্তা, এবং তিনি ক্লাসিক কবি হিসেবে পরিচিত। তাহলে ক্লাসিক কবি যদি মনে থাকে, সেটার সাথে কি মনে রাখবা? ধ্রুপদী রীতির প্রবর্তক। ওকে। সুধীন্দ্রনাথের একটা কাব্যগ্রন্থ খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তন্নি। তিনি কিছু সনেট লিখেছিলেন, সেগুলো ওই তন্নিতেই রেখেছেন। অর্কেস্ট্রা, ক্রন্দশী, উত্তর ফাল্গুনী, সংবর্ত, আর হচ্ছে দশমী। এর মধ্যে তন্নিটা কেন মনে রাখবা? কারণ হচ্ছে এটা প্রথম কাব্যগ্রন্থ, এবং উৎসর্গ করেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। এভাবে কিছুটা মনে রাখতে পারো। তিনি খুব ভালো একটা কাজ করেছিলেন, সেটা তোমাদের জন্য। সেটা কি ছিল? সেটা হচ্ছে তিনি কখনোই উপন্যাস লিখেননি। কে? সুধীন্দ্রনাথ দত্ত। ওকে। আচ্ছা, ওনার একটা পংক্তি একটু মনে রাখো, সেটা হচ্ছে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। এটা হচ্ছে উট পাখি কবিতার। এটা অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু পংক্তি থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে আমরা কার সম্পর্কে বললাম? আমরা সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে পড়েছি। তাহলে যদি বলা হয় বাংলা কাব্যের সবচেয়ে নিরাশা করজ্জ্বল কবি কে? বাংলা কাব্যের সবচেয়ে নিরাশা করজ্জ্বল কবি কে? সুধীন্দ্রনাথ দত্ত। তন্নি কাব্যগ্রন্থ কার? তন্নি কোন ধরনের রচনা? তন্নি কোন ধরনের রচনা? তন্নি কাব্যগ্রন্থ কার? অর্কেস্ট্রা কার কাব্যগ্রন্থ? পঞ্চপাণ্ডবের অথবা 30-এর দশকের কোন কবি উপন্যাস লিখেননি? সুধীন্দ্রনাথ দত্ত, তাই না? আচ্ছা, ক্লাসিক্যাল কবি কাকে বলা হয়? অথবা ধ্রুপদী রীতির প্রবর্তককে? সুধীন্দ্রনাথ দত্ত। উট পাখি কার কবিতা? সুধীন্দ্রনাথ দত্ত। ভেরি গুড। আধুনিকতার প্রবর্তককে? আধুনিকতার প্রবর্তক মনে করা হয় আর কি, তিনি হচ্ছেন বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক মনে করা হয় কে? সুধীন্দ্রনাথ দত্ত। এরপর আমরা চলে আসছি অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে তোমার বারবার লেখালেখি করতেন, কাটাকাটি করতেন, সেগুলো ছাপাতে দিতেন, মানে সাহিত্য বিষয়ক। তারপর পাণ্ডুলিপিগুলো যে সংরক্ষণের বিষয় আসে, তারপর তোমার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য সবকিছুতে এই অমিয় চক্রবর্তী জড়িত ছিল। তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন। বুদ্ধদেব বসু বলেছেন কবির কবি কাকে? এই অমিয় চক্রবর্তীকে। এটা খুব কঠিন একটা কাজ ছিল। কেন? কারণ রবীন্দ্রনাথের সচিব হয়েও তিনি কি রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এসেছিলেন। ঠিক আছে, তিনি ছিলেন অধ্যাপক, এবং কাব্যের ক্ষেত্রে তিনি ছিলেন রবীন্দ্র প্রভাবিত বলয়ের বাহিরে। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। এটা কখনোই আসবে না। আসবে হচ্ছে, যদি আসে, মনে রাখবা, পঞ্চপাণ্ডব থেকে যদি আসে, তাহলে কি নিয়ে আসবে বলতো? কিছু বিষয় আছে, কার থেকে কি আসতে পারে। সেটা হচ্ছে, ধরো বঙ্কিম থেকে আসলো, তাহলে কি কি আসতে পারে? উপন্যাস। উপন্যাস, হ্যাঁ। গদ্য থেকে আসলো, তাহলে কার সম্পর্কে আসতে পারে? গদ্য থেকে যদি আসে, ঈশ্বরচন্দ্র থেকে আসতে পারে, হ্যাঁ। পঞ্চপাণ্ডব থেকে প্রশ্ন আসলে কি নিয়ে আসতে পারে? কাব্য নিয়ে আসবে, হ্যাঁ, কাব্য নিয়ে আসবে। বুঝতে পেরেছ? তারপর জসিম উদ্দিন থেকে যদি আসে, তাহলে কি নিয়ে আসবে? যে কোনো কবিতা বা
কাব্য নিয়ে আসতে পারে আর কি, ভিন্ন তো অবশ্যই থাকে। ওনার কাব্যগ্রন্থ খসড়া, একমুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, অনিঃশেষ। এই অনিঃশেষটা কিছুটা গুরুত্বপূর্ণ। কেন? অনিঃশেষের মধ্যে একটা কবিতা আছে যার নাম হচ্ছে বাংলাদেশ, যেটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতাটি হচ্ছে অনিঃশেষ কাব্যের অন্তর্গত। এখন আসো তাহলে আমরা আরেকটু বলি। প্রথম আসো, রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চপাণ্ডবদের মধ্যে কোন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন, সাহিত্য সচিব ছিলেন? কে? অমিয় চক্রবর্তী। ভেরি গুড। ওনার কাব্যগ্রন্থ অনিঃশেষ, খসড়া, একমুঠো, পারাপার, এগুলো হচ্ছে ওনার কাব্যগ্রন্থ। তারপর একটা বিখ্যাত কবিতা ওনার বাংলাদেশ, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অনিঃশেষ। ওকে। বুদ্ধদেব বসু সব্যসাচী লেখক। উনিও কোথায় পড়াশোনা করেছেন? উনিও কিন্তু ইংরেজিতেই পড়াশোনা করেছেন। হ্যাঁ, ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন এবং ছাত্র থাকা অবস্থায় তিনি বাসন্তিকা পত্রিকার সাথে যুক্ত ছিলেন। অলরেডি আমরা একটা ওনার তোমার পত্রিকার নাম পড়েছি, সেই নামটি কি? সেটা হচ্ছে কবিতা। ভেরি গুড, সেটা হচ্ছে কবিতা। আরেকটা হচ্ছে আমরা মনে রাখলাম প্রগতি। তাহলে এখানে আমরা তিনটা পত্রিকা পেয়েছি, কি কি? বাসন্তিকা, বাসন্তিকা, কবিতা, প্রগতি। বাসন্তিকা, কবিতা, প্রগতি। প্রগতি। এই স্বরাজ হচ্ছে জীবনানন্দ দাশের বন্দির বন্দনা, ওনার কাব্যগ্রন্থ। কঙ্কাবতী, কঙ্কাবতী নামে একটা উপন্যাস হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের। একটু আগে একজন লিখেছিল অন্নদাশঙ্কর রায় কে? সব্যসাচী মানে হচ্ছে, আচ্ছা এটা বলা হয়নি, সব্যসাচী যার দুই হাত একত্রে চলে, যার দুই হাত একত্রে চলে তাকে বলা হয় সব্যসাচী। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে যিনি, যে লেখক একই সাথে উপন্যাস, নাটক, গল্প, কবিতা, মানে সাহিত্যের সকল শাখায় যার পদচারণা, যিনি সবকিছুই লিখেছেন মোটামুটি, তাকে সাহিত্যের ক্ষেত্রে বলা হয় সব্যসাচী। তাকে সাহিত্যে, হ্যাঁ, সব ক্ষেত্রে যার অবদান তাকে বলা হয় সব্যসাচী। রবীন্দ্রনাথের পর আমরা আরেকজন সব্যসাচীকে পেলাম। তিনি কে? তিনি হচ্ছেন বুদ্ধদেব বসু। ঠিক আছে। যে আধার, আলোর অধিক, স্বাগত বিদায়, মর্মবাণী, দময়ন্তী, এগুলো হচ্ছে ওনার কাব্যগ্রন্থ। এগুলো থেকে আসতে দেখা যায় না, যেটা থেকে আসে। আচ্ছা, কাব্যনাট্য তপস্বী তরঙ্গিনী, খুব ইম্পর্টেন্ট। এটা খুব বিখ্যাত একটা কাব্যনাট্য। এটা হচ্ছে আমাদেরও পাঠ্য ছিল অনার্সে। কলকাতা ইলেকট্রা, সত্য সন্ধ্যা, এগুলো হচ্ছে ওনার কাব্যনাট্য। আচ্ছা, কাব্য নাট্য, তাহলে কি এটা কাব্য নাকি নাট্য? বলো, নাটক কোনটা? শুনো, শেষে কি আছে সেটা দেখবা। এটা কি কাব্য নাকি নাটক? অবশ্যই নাটক। তাহলে কেমন নাটক? এখানে কি কি থাকবে? ধরো আমি বললাম নৃত্য নাটক, তাহলে সেখানে কি থাকবে? নৃত্য প্রধান নাটক। বুঝতে পেরেছো? তাহলে যদি কাব্য থাকে তাহলে এখানে কি থাকবে? হ্যাঁ, কবিতার ভাষায় নাটক। কিছুটা বুঝেছো, বুঝতে পেরেছো? ভেরি গুড। উপন্যাস নির্জন স্বাক্ষর, জঙ্গম, তিথিডোর। এই তিথিডোর থেকে প্রশ্ন আসে অনেক সময়। তারপর আসো গল্প গ্রন্থ, অভিনয়, অভিনয় নয়, রেখাচিত্র, হাবদা। রেখাচিত্র আরেকটা আছে আবুল ফজলের, এটা অনেক সময় আসে। প্রবন্ধ হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল। হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল। উনি সম্পাদক ছিলেন কবিতা পত্রিকার। প্রগতি, চতুরঙ্গ। আর একটু আগে আরেকটা পড়েছিলাম, যেটা ছাত্র অবস্থায় ছিলেন, সেটা কি নাম? বুদ্ধদেব বসুর বাসন্তিকা। কি নাম? বাসন্তিকা। বিষ্ণু দে, তিনি হচ্ছেন মার্ক্সবাদী কবি হিসেবে পরিচিত। ওনার সম্পাদিত পত্রিকা হচ্ছে নিরুক্ত এবং সাহিত্যপত্র। কাব্যগ্রন্থ হচ্ছে উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, পূর্বলেখ। আর এগুলো হচ্ছে ওনার প্রবন্ধ। রুচি ও প্রগতি, নাম দেখলে বোঝা যায়। সাহিত্যের ভবিষ্যৎ, আচ্ছা, সাহিত্যের ভবিষ্যৎ হচ্ছে লিখেছে প্রবন্ধ, কে লিখেছেন? বিষ্ণুদে। আচ্ছা, একটু আগে আমরা আরেকটা পড়েছিলাম, সেটা কি বলতো? ভবিষ্যৎ নিয়ে কি পড়েছিলাম? জীবনানন্দ দাশের একটা প্রবন্ধ, কি নাম ছিল? কারো কি মনে আছে? বাংলা কবিতার ভবিষ্যৎ। নাম রেখেছি কোমল গান্ধার। এটা আসছে, এটা গতবার আসছে। তুমি শুধু 25শে বৈশাখ। আচ্ছা, 25শে বৈশাখ কিসের সাথে সম্পর্কিত বলতো? 25শে বৈশাখ রবীন্দ্রনাথের সাথে। ভেরি গুড, তাহলে এটা মনে রাখবা। তাহলে আমরা কি কি পড়লাম? এবার বলো, কঙ্কাবতী কার কাব্যগ্রন্থ? কঙ্কাবতী কার কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের। বুদ্ধদেব বসু কোথায় জন্মগ্রহণ করেছেন জানো? কুমিল্লায়। জন্মের সাথে সাথে ওনার মা মারা গিয়েছিলেন। তপস্বী ও তরঙ্গিনী কোন ধরনের গ্রন্থ? তপস্বী তরঙ্গিনী কোন ধরনের গ্রন্থ? নাটক, কাব্যনাট্য। ঠিক আছে। তিথিডোর কোন ধরনের গ্রন্থ? তিথিডোর কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। ভেরি গুড। একটু অপেক্ষা করো সবাই। মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়, কে রচনা করেন? এই পংক্তি আমি পড়াই নাই, তারপরও বলো কে হতে পারে? কার কবিতায় মৃত্যুর কথা বারবার আসছে? জীবনানন্দ
দাস, ভেরি গুড। ইংরেজি ভাষায় জীবন্ত দাসের উপর গ্রন্থ লিখেছেন কে? ক্লিন্টন বি সিলি, ক্লিন্টন বি সিলি। বাংলা কাব্যের চিত্ররূপময় কবি কে? বাংলা কাব্যের চিত্ররূপময় কবি হচ্ছেন জীবন্ত দাস। কে বলেছেন? কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। কোন কবিতা পড়ে বলেছেন? কোন কবিতা পড়ে বলেছেন? মৃত্যুর আগে। কোন পত্রিকায় ছাপানো হয়েছিল? কবিতা পত্রিকায় ছাপানো হয়েছিল। কবিতা পত্রিকা কার? বুদ্ধদেব বসুর। মনে থাকবে। জীবন্ত দাসকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বুদ্ধদেব বসু কে বলেছেন নির্জনতম কবি? বুদ্ধদেব বসু। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কে লিখেছেন? আচ্ছা, বাংলার প্রকৃতি নিয়ে কার লেখা? কে লিখেছেন পঞ্চপাণ্ডবদের মধ্যে? জীবন্ত দাস। ষাটটি তারা তিমির কাব্যগ্রন্থের রচয়িতা কে? জীবন্ত দাস। না, এবিসিডি লিখো। ষাটটি তারার তিমির কোন ধরনের গ্রন্থ? কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। মাল্যবান কোন ধরনের গ্রন্থ? মাল্যবান সতীর্থ কোন ধরনের গ্রন্থ? মাল্যবান সতীর্থ কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। কবি জীবন্ত দাসের উপর যে বিদেশি গবেষক গবেষণা করেন তার নাম হচ্ছে ক্লিন্টন বি সিলি, ক্লিন্টন বি সিলি। 30 দশকের সবচেয়ে তথাকথিত কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়? অবশ্যই অবশ্যই জীবন্ত দাস। তিনি মৃত্যুর আগে জনপ্রিয় ছিলেন না, কিন্তু মৃত্যুর পরে তিনি জনপ্রিয় হন। চিত্ররূপময় বলা হয়েছে কার কবিতাকে? জীবন্ত দাসের। জীবন্ত দাসের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? ঝরাপালক। ধূসর পাণ্ডুলিপি কোনটা? ঝরাপালক। ঝরাপালক প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক। জীবন্ত দাসের কাব্যগ্রন্থের নাম ধূসর পাণ্ডুলিপি। নাম রেখেছি কোমল গান্ধার। কার? একটু আগে পড়েছি। কার নাম রেখেছি? কোমল গান্ধার। কার? বিষ্ণুদে। নাম রেখেছি কোমল গান্ধার। একক সন্ধ্যায় বসন্ত, এটা তোমরা এখনো পড়ো নাই, সৈয়দ আলী হাসানের। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? মহাপৃথিবী জীবন্ত দাস, ভেরি গুড। আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতা কে? জীবন্ত দাস। আচ্ছা, আবার আসিব ফিরে কোথায় কোথায় কোথায়? ধানসিঁড়িটির তীরে। ধানসিঁড়ি কোথায়? ওনার জন্ম কোথায়? জন্মস্থান কোথায়? ওনার জন্মস্থান কোথায়? বরিশাল। জীবন্ত দাস জন্মস্থান বরিশাল। জীবন্ত দাস জন্মস্থান বরিশাল। কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন? ইংরেজিতে। ধানসিঁড়ি নদী কোথায়? বরিশাল। বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি 1942 খ্রিস্টাব্দে এডগার অ্যালান পো রচিত টু হেলেন কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন? কোন কবিতাটা রচনা করেন? বনলতা সেন। কোন কবিতাটা রচনা করেন? বনলতা সেন। দ্য ফলিং অফ দ্য লিভস কবিতা থেকে কোন কবিতাটা রচনা করেন? মৃত্যুর আগে। মৃত্যুর আগে। মৃত্যুর আগে। মৃত্যুর আগে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ধূসর পাণ্ডুলিপি। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত। ওকে। রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেছেন? জীবন্ত দাস। জীবন্ত দাসের রূপসী বাংলা কিসের পরিচায়ক? স্বদেশ প্রীতি ও নিসর্গময়তা। স্বদেশ প্রীতি, নিসর্গময়তা। নিসর্গ মানে প্রকৃতি। বেলা বেলা কালবেলা কার লেখা? জীবন্ত দাস। কোন দুটি জীবন্ত দাস রচিত কাব্যগ্রন্থ? বেলা বেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি। জীবন্ত দাসের প্রবন্ধ গ্রন্থ কোনটি? কবিতার কথা। কবিতার কথা জীবন্ত দাসের প্রবন্ধ গ্রন্থ। কোনটি? উপন্যাস নয়। শোনো, কবিতার কথা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, এটা উপন্যাস নয়। এটা উপন্যাস নয়। দিবারাত্রির কাব্য হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। হাঁসুলিবাগের উপকথা হচ্ছে তারাশঙ্কর। পথের পাঁচালী হচ্ছে বিভূতি ভূষণ। কোনটি জীবন্ত দাসের কাব্যগ্রন্থ নয়? সোনালী কাবিন, এটা হচ্ছে আল মাহমুদের কাব্যগ্রন্থ। আল মাহমুদের কাব্যগ্রন্থ। কোনটি জীবন্ত দাসের কাব্যগ্রন্থ নয়? পারো না? ভেরি গুড। বেলা শেষের গান কোনটি জীবন্ত দাসের কাব্যগ্রন্থ নয়? অর্কেস্ট্রা কার? অর্কেস্ট্রা কার? একটু আগে পড়েছি, একটু আগেই পড়েছি। অর্কেস্ট্রা এই কিসের বিষ্ণুদে? অর্কেস্ট্রা কার? তন্নি কার? তন্নি সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত। তন্নি অর্কেস্ট্রা ক্রন্দশী। তন্নি অর্কেস্ট্রা ক্রন্দশী। এই ক্রন্দশী থেকে আমরা একটা পংক্তি পড়েছি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। এটা সুরঞ্জন ওইখানে যেও না কো তুমি, কোন কবি এ কথা বলেছিলেন? জীবন্ত দাস। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে কোন কবি? জীবন্ত দাস। জীবন্ত দাস প্রধানত কিসের কবি? প্রকৃতির কবি। প্রকৃতির কবি। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কে বলেছে? জীবন্ত দাস। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। জীবন্ত দাস। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। কে? জীবন্ত দাস। এগুলো সবগুলো হচ্ছে বনলতা সেনের। কে হাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? জীবন্ত দাস। 1899 সালে কারা জন্মগ্রহণ করেছেন? কাজী নজরুল ইসলাম এবং জীবন্ত দাস। কোন কবির মাও একজন কবি? জীবনানন্দ দাস। জীবন্ত দাসের জন্ম কোন জেলায়?
বরিশাল জেলায়। কোথায়? বরিশাল। বনলতা সেন কার রচনা? জীবন্ত দাস। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? পঙ্ক্তির স্রষ্টা কে? সুধীন্দ্রনাথ দত্ত। কখনো উপন্যাস লেখেনি কে? সুধীন্দ্রনাথ দত্ত। ভেরি গুড। তন্নি কাব্যের কবিকে একটু আগেই পড়েছি, সুধীন্দ্রনাথ দত্ত। কলকাতার হাতিবাগানে কোন কবির জন্ম? কার? বলো। এটা পড়ে নেই, এটা হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। উনি হচ্ছেন ক্লাসিক কবি নামে পরিচিত, ধ্রুপদী রীতির প্রবর্তক। পঞ্চপাণ্ডবের একজন নয় কে? এখানে একজন নয় কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওনাকে কি বলা হয়? যুগ সন্ধিক্ষণের কবি। ওনাকে কি বলা হয়? যুগ সন্ধিক্ষণের কবি। ওনার সম্পর্কে কি পড়ানো হয়েছে? প্রবল স্যার পড়িয়েছিল? পড়ানো হয়েছে না? ওকে, ঠিক আছে। ক্লাসিক কবি নামে পরিচিত, ক্লাসিক কবি নামে পরিচিত কে বলো? ধ্রুপদী রীতির প্রবর্তক কে? সুধীন্দ্রনাথ দত্ত। ভেরি গুড। রবীন্দ্রনাথ যুগের অন্যতম প্রধান আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথের সচিব ছিলেন, সাহিত্য সচিব ছিলেন কে? অমিয় চক্রবর্তী। তপস্বী তরঙ্গিনী নাটকের রচয়িতা? বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু। বাংলাদেশ কবিতাটি কার লেখা? অমিয় চক্রবর্তী। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অনিঃশেষ। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অনিঃশেষ। কবিতা পত্রিকার সম্পাদক কে? বুদ্ধদেব বসু। ওনার আরো দুইটা পত্রিকার নাম লেখো। প্রগতি, আরেকটা কি? বাসন্তিকা তো ওনার ছোটবেলার। আরেকটা কি ছিল? বুদ্ধদেব বসু দুইটা পত্রিকা বলো। প্রগতি আর কবিতা। আরেকটা কি ছিল? বাসন্তিকা। ভেরি গুড। বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন তার নাম কি? এই যে বাসন্তিকা। তিথিডোর গ্রন্থের রচয়িতা কে? বুদ্ধদেব বসু। কোন ধরনের রচনা? তিথিডোর। তিথিডোর উপন্যাস। উপন্যাস। কোন কবি পঞ্চপাণ্ডবদের একজন? বুদ্ধদেব বসু। কাকে মার্কসিস্ট কবি বলা হয়? বলো। একদম শেষে আমরা কাকে পড়েছি? বিষ্ণুদে। তিনি মার্ক্সবাদের অনুসারী ছিলেন। হঠাৎ আলোর ঝলকানি কোন জাতীয় রচনা? হঠাৎ আলোর ঝলকানি কোন জাতীয় রচনা? প্রবন্ধ গ্রন্থ। কার? বুদ্ধদেব বসুর। ওকে, বুদ্ধদেব বসুর প্রবন্ধ। রেখাচিত্র গল্প গ্রন্থটির রচয়িতা কে? বুদ্ধদেব বসু। আর যদি বলা হয় প্রবন্ধের কথা তাহলে কে হবে? কার মনে আছে? মনে নাই। আবুল ফজল। ভেরি গুড। চোরাবালি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? রচনা করেন কে? চোরাবালি কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ বলেছে। চোরাবালি কাব্যগ্রন্থ। একদম শেষে কাকে পড়িয়েছি? বিষ্ণুদে। বিষ্ণুদে। ওকে। সাহিত্যপত্র পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? সাহিত্যপত্র পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? বিষ্ণুদে। আরেকটা কি ছিল? নিরুক্ত। নিরুক্ত এবং নিরুক্ত এবং সাহিত্যপত্র। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত। পঞ্চপাণ্ডব শেষ। পঞ্চপাণ্ডব শেষ। ওকে, নেক্সট। মানিক বন্দ্যোপাধ্যায়। উনি ছিলেন কালামানিক। একদম কালো ছিল, ঘুটঘুটে কালো, এজন্যই নাম রাখা হয়েছিল কি নাম? মানিক। নাম আসলে রাখা হয়েছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ডাকনাম কি? ডাকনাম ছিল মানিক। ডাকনাম ছিল মানিক, মানে কালামানিক আর কি, বুঝতে পারছো? এই যে মানিক, মানিক বন্দ্যোপাধ্যায়, তার নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। সে বন্ধুদের সাথে বাজি ধরে একটা গল্প লিখে কি নাম? অতসী মামি। এই অতসী মামি লেখার সময় তার নাম দেন মানিক বন্দ্যোপাধ্যায়। এবং এই গল্পটা এত অসাধারণ হয়েছিল, তার বন্ধুরা পরে তো অনেক প্রশংসা দেয়, যার কারণে পরবর্তী থেকে তার নাম হয়ে যায় কি? মানিক বন্দ্যোপাধ্যায়। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে ওনার মূল নাম কি? মূল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। জন্ম হচ্ছে 1908, সাঁওতাল পরগনার দুমকা শহর, বিহারের, ভারতে। পৈতৃক নিবাস হচ্ছে মালবদিয়া গ্রাম, মুন্সিগঞ্জ। কোথাও কোথাও আছে বিক্রমপুর, কোনো সমস্যা নেই, বিক্রমপুরের নামই হচ্ছে কি? মুন্সিগঞ্জ। মৃত্যু হচ্ছে 1956 সালে। দরকার নাই, মৃত্যু আসবে না। পিতৃদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম হচ্ছে মানিক। তিনিও মার্ক্সবাদী সাহিত্যিক ছিলেন। অনেক দারিদ্রের কষাঘাতে জর্জরিত ছিলেন, অর্থনৈতিকভাবে খুবই কি ছিলেন? খারাপ অবস্থায় ছিলেন। হ্যাঁ, তো উনি সবসময় বলতেন, মানে কারো যদি মানে লেখালেখিতে আসতে হয়, অবশ্যই আগে কি করতে হবে? আগে হচ্ছে কিছু হাতে টাকা পয়সা থাকা উচিত, কিছু একটা, মানে যদি টাকা পয়সা না থাকে, ওই আগের দিনে কি লেখালেখি করে তোমার সংসার চালানো খুবই কঠিন ছিল, যেটা জীবনানন্দ দাশও সেটার মানে ভুক্তভোগী ছিলেন। হ্যাঁ, তো এখানে দেখো উনি নিজেকে বলেছেন কলম পেশা মজুর। অনেকে মনে করতে পারে এই পেশা না, মানে হচ্ছে যে কলম পিষে পিষে কি করেন তিনি, লিখে না, এই কলম পেশা মজুর, মানে তিনি নিজেকে এই যে লেখালেখি করেছেন, লেখালেখিটাই ছিল কি তার পেশা। এজন্যই নিজেকে বলেছেন কলম পেশা, মানে এই যে কলম পিষে পিষে লেখেন, হ্যাঁ, এটা এই পেশা না। ওকে, কলম পেশা মজুর মানে কলম পিষে তিনি চলেন। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে যদি প্রশ্ন আসে
কোন লেখক নিজেকে কলম পেশা মজুর বলেছেন? তাহলে কোন লেখক নিজেকে কলম পেশা মজুর বলেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। তার মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? ওকে। মানিক বন্দ্যোপাধ্যায় তিনি প্রগতি লেখক সংঘের যুগ্ম সম্পাদক ছিলেন এবং তার সাহিত্যকর্ম ফ্রয়েডীয় তত্ত্ব দ্বারা প্রভাবিত ছিল। তিনি সিগমন্ড ফ্রয়েডের তত্ত্ব দ্বারা প্রভাবিত ছিল তার লেখাগুলো। ওকে। অতসীমামি হচ্ছে ওনার প্রথম গল্প। এই কলেজ সহপাঠীদের সঙ্গে তর্কে বাজি রেখে লিখেছিলেন। কোথায়? বিচিত্রা পত্রিকায় এটা পরবর্তীতে প্রকাশিত হয়েছিল। গল্প গ্রন্থগুলো কি কি? অতসীমামি, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, ছোট বকুলপুরের যাত্রী। এর আগে আমরা দেখেছি ৩ বন্দ্যোপাধ্যায় থেকে তোমার বিভূতিভূষণ থেকে কি আসছিল? গল্প গ্রন্থ থেকে প্রশ্ন আসছিল। গল্প গ্রন্থ থেকে। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য মানিকের গল্প গ্রন্থগুলো অবশ্যই দেখে নিবে। তার মধ্যে এর মধ্যেও খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাগৈতিহাসিক। অসাধারণ, বাংলা সাহিত্যের অসাধারণ একটা গল্প। গুরুত্বপূর্ণ চরিত্র সবগুলো দরকার নাই, শুধু প্রাগৈতিহাসিক দেখবা, ভিখু, পাঁচি, এই দুটা নাম, আর দরকার নাই। বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি। এটা মোটামুটি অনেকেই হয়তো পড়েছো, পাঠ্য ছিল। পুতুল নাচের ইতিকথা, আমরা প্রত্যেকেই কি এক প্রকার, আমরা পুতুল, রাইট? আমরা কি এক ধরনের পুতুল। এই রঙ্গমঞ্চে আমরা কি করছি? নাচছি এক প্রকার। আমরা মানে দিবারাত্রির কাব্য, তাহলে জননী, জননী হচ্ছে এটা তার রচিত প্রথম উপন্যাস। আর জননী যেহেতু বুঝাই যাচ্ছে নারীর জননী জীবনের নানা স্তর এবং সন্তানের সঙ্গে জননীর যে সূক্ষ্ম মনস্তত্ত্ব সেটাই উপন্যাসে উঠে এসেছে, শুধু নামটা দরকার, আর কিচ্ছু না। পদ্মা নদীর বাঁধছি, এটাতে হচ্ছে জেলেদের দৈনন্দিন জীবনের চালচিত্র এর উপজীব্য। চরিত্র হচ্ছে কুবের, কপিলা, মালা আর হোসেন মিয়া। পুতুল নাচের ইতিকথা, এখানে মেনলি আসছে কলকাতার একটা সাধারণ গ্রাম গাউদি আর তার সাধারণ মানুষ নিয়ে উপন্যাসের পটভূমি। এই যে মানুষের মানে নিজেদের মধ্যে, হ্যাঁ, যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো, যে অস্তিত্বের সংকট, নিজেদের মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন, হ্যাঁ, তারপর হচ্ছে এই বিষয়গুলো তোমার এই উপন্যাসে উঠে এসেছে। তো এখানে মূল চরিত্র হচ্ছে শশী, কুসুম, আরো অনেক চরিত্র আছে যেমন মতি, কুমুদ, হ্যাঁ, শহরতলি। শহরতলি হচ্ছে তোমার মধ্যবিত্ত শ্রমিক শ্রেণীর মানুষের জীবনের কাহিনী এখানে উঠে এসেছে। আর উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র শুধু পুতুল নাচের ইতিকথাটা মনে রাখলেই হবে। শশী, কুসুম, কুমুদ, মতি। মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকা নাবারুণ, বঙ্গশ্রী দরকার নেই, আসতে দেখা যায়নি কখনো। ভিটেমাটি হচ্ছে ওনার নাটক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৩ বন্দ্যোপাধ্যায়ের আরেক বন্দ্যোপাধ্যায় এবং খুব গুরুত্বপূর্ণ। ওনার উপন্যাস তোমরা পড়েছো হয়তো। ওনার জন্ম হচ্ছে ঘোষপাড়া, মুরারিপুর গ্রাম, কাঁচরাপাড়া। পৈতৃক নিবাস হচ্ছে ব্যারাকপাড়া, উত্তর ২৪ পরগনার, পশ্চিমবঙ্গ। ওনার আত্মজীবনী হচ্ছে তৃণাঙ্কুর, স্মৃতিকথা হচ্ছে অভিযাত্রিক। এগুলোর সম্পর্কে প্রশ্ন কম আসে, দরকার নাই। তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আসছে। এখান থেকে প্রশ্ন ছিল নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ? মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল, কিন্নর দল, আর হচ্ছে পুঁইমাচা। ভ্রমণ কাহিনী অভিযাত্রিক, বনে পাহাড়ে। ওনার উপন্যাস আদর্শ হিন্দু হোটেল, এটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে হাজারি ঠাকুর। আরণ্যক, যেটা হচ্ছে অরণ্যচারী মানুষের জীবন নিয়ে উঠে এসেছে, জীবনের কাহিনী। অশনি সংকেত, 50-এ মন্বন্তর হচ্ছে এটার মূল বিষয়। বিপিনের সংসার, দুই বাড়ি, পথের পাঁচালী, অপু, দুর্গা, সর্বজয়া, হরিহর, ইন্দির ঠাকুরন, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। অপরাজিত, মেইন হচ্ছে অপু। ইছামতি, ইছামতিতে হচ্ছে নীলকরদের বিষয় উঠে এসেছে। তো অনেক সময় প্রশ্ন আসে যে তোমার বিভূতিভূষণের কোন উপন্যাসে তোমার নীলকরদের বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে ইছামতি। প্রতিটা উপন্যাসই অসাধারণ। আমি মানে ইন্টার পরীক্ষা শেষ করে অনার্সের আগে আগে হচ্ছে পড়া শুরু করেছিলাম, একদম সবগুলো মোটামুটি শেষ করতে পেরেছিলাম। ও এরপর আসলে আর পড়া সম্ভব হয় না, যেহেতু পড়াশোনা থাকে, আর মহিলাদের তো আরো সম্ভব হয় না। প্রথম উপন্যাস পথের পাঁচালী, আমরা একটু দেখি। এটা চরিত্রগুলো আশা করি তোমরা সবাই জানো, সিনেমাও রচিত হয়েছে। তোমার বিভূতিভূষণের তিনটা উপন্যাস নিয়ে সিনেমা তৈরি করেছেন কে? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়, হ্যাঁ। তো তার মধ্যে একটা হচ্ছে পথের পাঁচালী। সত্যজিৎ রায় সিনেমা তৈরি করেন, তবে এটা আসবে না, কারণ এই প্রশ্নগুলো বেশ কমন এবং অনেকবার আসছে। এই উপন্যাসের 3টা অংশ, বল্লালী বালাই, আমাটির ভেপু ও ক্রুশ সঙ্গত। এই যে বল্লালী বালাই যদি প্রশ্ন করে
যে পথের পাঁচালীতে বল্লালী বালাই কে, দেখি বলতে পারো কিনা, কেউ কি বলতে পারবা আসলে বল্লালী বালাইটা কে? পড়েছো? এই উপন্যাসটা কে কে পড়ছো বলো? না, অপুর বাবা না। এই উপন্যাসটা কে কে পড়েছো? পড়েছো। আর কে কি পড়েছো? বল্লাল সেন না, আর কে কে পড়েছো? তুমি পড়েছো, পড়েছো। আচ্ছা, এখানে ইন্দির ঠাকুরন ছিল না? ইন্দির ঠাকুরন হরিহরের কি হয়? এই পড়েছি বানান ডয়শূন্য র। শোনো, একটা কথা মনে রাখবা, পোশাকের ক্ষেত্রে, পোশাক অর্থাৎ পরিধান অর্থে, সেটা তুমি জামা পরো, তারপর হচ্ছে চশমা পরো, জুতা পরো, সেই ক্ষেত্রে শুধু কি হবে? র। মানে পরিধানের ক্ষেত্রে শুধু র হবে, আর সব কিছুতে ডয়শূন্য র হবে। তুমি পড়াশোনা করছো, পড়ছো, বৃষ্টি পড়ছে, সব কিছুতে কি হবে? ডয়শূন্য র। ওকে? আচ্ছা বোন, এখন আসো, সে কি, তার কি হাজবেন্ড ছিল? হাজবেন্ড ছিল না। এই যে বল্লাল সেন কিসের প্রবর্তক ছিল? বল্লাল সেন হচ্ছে তোমার কৌলিন্য প্রথার প্রবর্তক ছিল। তো কৌলিন্য প্রথার অনুসারে যারা কুলীন ছিল, কুলীন পুরুষেরা কি করতে পারতো? বহু বিবাহ করতে পারতো, অনেক বিবাহ করতে পারতো। যার কারণে অনেক নারীর জীবনে খুব দুঃখ দুর্দশার মধ্যে পতিত হয় অনেক নারী। হ্যাঁ, একাধিক বিয়ে করতে পারতো। তারই বলা যায় ইন্দির ঠাকুরনও সেই সমস্যায় জর্জরিত ছিল। মানে সেটার একটা মানে শিকার বলা যায় আর কি, এই বহু বিবাহ বা এই সমস্যার কারণে সেও সেই সমস্যায় পরিণত হয়। ইন্দির ঠাকুরন এজন্য বলা হয়েছে বল্লালী বালাই, তিনি হচ্ছে এই সমস্যার অংশ। হ্যাঁ, আচ্ছা যাই হোক, পথের পাঁচালী দ্বিতীয় খণ্ড হচ্ছে অপরাজিত। এই অপরাজিতর মূল চরিত্র হচ্ছে কে? অপু। কারণ এর আগে আমরা দেখি যে পথের পাঁচালীতে তোমার কি হয়? দুর্গা মারা যায়। অপুর বড় হওয়াটা, দুর্গা তারপর হচ্ছে হরিহর মারা যায়, অপু আর সর্বজয়ার মিলে হয় অপরাজিত। এই অপরাজিততে আমরা দেখি আস্তে আস্তে কি অপুর সংসার তৈরি হয়। এই অপরাজিত থেকে সত্যজিৎ রায় যে সিনেমাটি তৈরি করেছিল সেটার নাম কি? অপুর সংসার। সেটার কি নাম ছিল? অপুর সংসার। ওকে? হুম। আরণ্যক অসাধারণ একটা উপন্যাস, যারা পড়েছো জানো। এটাতে হচ্ছে অরণ্যচারী মানুষের জীবন এই উপন্যাসে প্রাধান্য পেয়েছে। সেটার দরকার নেই, জাস্ট নামটা মনে রাখবা, আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। আরণ্যক উপন্যাসকার, আরণ্যক উপন্যাসকার কোন বন্দ্যোপাধ্যায়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আদর্শ হিন্দু হোটেল, এটার এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কে? হাজারি ঠাকুর। এটা অক্লান্ত পরিশ্রমের কারণে একটা প্রতিষ্ঠা লাভ করে, তিনি একটা হোটেল দিয়েছিলেন। হ্যাঁ, পরবর্তীতে আমরা আবার দেখি এই যে তার এত জনপ্রিয়তা, কিন্তু শেষ পর্যন্ত সেই জনপ্রিয়তার কারণে আবার কি হয়? বোম্বাইয়ে একটা বিশাল হোটেল পরিচালনার জন্য ওনার ডাক পড়ে এবং তিনি সেখানে চলে যান। এবং এই যে সংগ্রাম করে তিনি একটা মানে হোটেল, যে জনপ্রিয় হোটেল পরিণত তৈরি করেছিলেন, সেটা দেখা যায় কি তার পেছনে পড়ে থাকে সেই সংগ্রাম মুখর দিনগুলো। ইচ্ছামত এটা খুব জরুরি। কেন? অনেক সময় প্রশ্ন আসে যে ইংরেজ শাসকদের প্রভাবে যে কৃষি নির্ভর বাঙালির বাণিজ্য চেতনা, নীল চাষের প্রতিবাদ, এগুলো কোথায় উঠে এসেছে? ইছামতিতে। তাহলে যদি প্রশ্ন আসে বিভূতিভূষণের কোন উপন্যাসে নীল চাষের কথা আসছে বা নীল চাষের প্রতিবাদ আসছে, সেটা কোথায়? ইছামতি। অশনি সংকেত কি নিয়ে? খুব ইম্পর্টেন্ট। অশনি সংকেত হচ্ছে তোমার পঞ্চাশের মন্বন্তর নিয়ে, পঞ্চাশের মন্বন্তর নিয়ে, দুর্ভিক্ষ নিয়ে। এখানে হচ্ছে তোমার অতিরিক্ত মুনাফার লোভে বাঙালিরা যে তোমার খুব বেশি লোভী, তারা যে কেমন হন্য হয়ে উঠেছিল, সেটা কিন্তু আমরা এই উপন্যাসে দেখি। এবং এটা সিনেমা অনেকে হয়তো দেখেছো, সিনেমাতে অভিনয় করেছিল ববিতা, অসাধারণ অভিনয় করেছিল এবং এটার জন্য তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পথের পাঁচালী, অপরাজিত এবং অশনি সংকেত, এই তিনটা নিয়ে সত্যজিৎ রায় সিনেমা তৈরি করেছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, খুবই ইম্পর্টেন্ট। ওনার মৃত্যু হয়েছে কখন দেখো? 1971 সালে, কলকাতায়। হ্যাঁ, এটা কেন ইম্পর্টেন্ট? কারণ 1971 নিয়ে তিনি উপন্যাস লিখেছিলেন, কি নাম? একটি কালো মেয়ের কথা। ঠিক আছে? তাহলে আমরা, ওনার জন্ম কোথায়? বীরভূম, ভারত। যার কারণে আমরা দেখেছি রারবঙ্গের কথা ওনার বারবার উপন্যাসে উঠে এসেছে। সেটা কি কি দেখি তো ওনার উপন্যাসগুলো? ধাত্রী দেবতা, একটি কালো মেয়ের কথা, এটা নিয়ে প্রশ্ন আসছে। কারণ এটা হচ্ছে এখানে কি নিয়ে কথা আছে? 1971 নিয়ে। গণদেবতা, মন্বন্তর, পঞ্চগ্রাম, কবি। কবি আমরা যে মধ্যযুগে শেষে পড়েছিলাম কবিয়ালদের নিয়ে, এই কবি হচ্ছে নিতাই। ডোম সমাজে যার জন্ম, কিন্তু সে হয়ে উঠেছিল কি? একজন কবিয়াল। খুব ইম্পর্টেন্ট এই কবিয়াল কে, এই কবি যার নাম ছিল কি? নিতাই। হাসুলি বাগের উপকথা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের অনার্সে পাঠ্য ছিল।
অনেক সময় যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ উপন্যাস বাংলা সাহিত্যের, প্রশ্ন আসতে পারে যে হাঁসুলিবাকের উপকথা কোন ধরনের রচনা বা কার রচনা অথবা রচয়িতা কে। না, মৃত্যুস্থান দরকার নেই, কোনো দরকার নেই, কোনোই দরকার নেই। এগুলো হচ্ছে স্লাইডে মানে প্রথম অংশে পরিচয় দেওয়ার জন্য দিতে হয়, এজন্য মৃত্যুস্থান কোনো দরকার নেই। মন্বন্তর মানে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ কবি নিয়ে আছে, এখানে আছে চৈতালি ঘূর্ণি, এটা হচ্ছে ওনার প্রকাশিত প্রথম উপন্যাস। তোমার তারাশঙ্করের প্রথম উপন্যাস কোনটা এভাবে কখনোই প্রশ্ন আসবে না। যদি আসে সেটা হচ্ছে তোমার রবি ঠাকুর আর হচ্ছে তোমার কাজী নজরুল নিয়ে থাকতে পারে যে কোনটা প্রথম। এছাড়া অন্যদের প্রথম নিয়ে থাকবে না, থাকতে পারে নিচের কোনটি তারাশঙ্করের উপন্যাস। তারপর হচ্ছে ধাত্রী দেবতা, তারপর হচ্ছে তোমার ত্রয়ী উপন্যাস, ধাত্রী দেবতা, গণদেবতা আর হচ্ছে পঞ্চগ্রাম। তাহলে তুমি দেবতা পঞ্চদেবতা মনে রাখলেই কি থাকবে, পঞ্চদেবতা। তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস কি, পঞ্চদেবতা। বলো তো বঙ্কিমের ত্রয়ী উপন্যাস কি, মনে আছে কারো? আদেশ, ভেরি গুড, হ্যাঁ আদেশ। ওকে, ঠিক তেমনি তারাশঙ্করের আমি কি মনে রাখলাম, পঞ্চদেবতা। তাহলে কি থাকবে, ধাত্রী দেবতা, গণদেবতা আর হচ্ছে পঞ্চগ্রাম। ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। ওকে, আত্মজীবনীমূলক উপন্যাস হচ্ছে কালান্তর কবি, যেটা বলেছিলাম একটু খেয়াল করো। ডোম সম্প্রদায়, ডোম কারা বলো তো, ডোম কারা? ময়না তদন্তের জন্য যারা লাশ কাটে, ভেরি গুড, যারা হচ্ছে লাশ কাটে। এই ডোম সম্প্রদায়ের এক যুবক, সে হচ্ছে নিতাই। হ্যাঁ, এই যুবকের কবি রূপে প্রতিষ্ঠা, কারণ ডোম সম্প্রদায় থেকে কেউ কবি হিসেবে উঠে আসবে এটা অবাক হওয়ার মতো বিষয় ছিল। এবং সে খুব বিখ্যাত একজন কবি ছিল। কিরকম, খুব বিখ্যাত একজন কবিয়াল একদিন আসেনি, অনুপস্থিত ছিল, তার বদলে নিতাই হচ্ছে সুযোগ পায় এবং সেই সুযোগে সে তার প্রতিভা দেখাই দেয় যে দেখো আমি কবিয়াল হিসেবে কতটা ভালো, অসাধারণ। দুটো নারীর সঙ্গে তার সম্পর্ক, একটা ছিল ঠাকুরজি আর একটা ছিল অসাধারণ, এই উপন্যাসটা অসাধারণ। আর একটা হচ্ছে তোমার বসন্ত। ঠাকুরজির সাথে প্রথম দিকে ভালো সম্পর্ক ছিল, পরবর্তীতে সে তো কবিয়াল রূপে প্রতিষ্ঠা পায়, পরবর্তীতে বসন্তর সাথে ভালো সম্পর্ক ছিল, একসময় বসন্ত মারা যায়। আবার যখন তার গ্রামে ফিরে আসে তখনও সে দেখে ঠাকুরজি মারা যায়। তখন সে বলে হাই জীবনে তো ছোট কেনে এই ভুবনে, ভালোবেসে মিটলো না স্বাদ, কুলালো না এই জীবনে। আচ্ছা, এছাড়াও আরেকটা উক্তি খুব জরুরি, কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাদো কেনে, কালো কেশে রাঙা কুসুম হেরো ঝুঁকি নয়নে। এগুলো হচ্ছে কবি। তাহলে আসতে পারে যেগুলো কার উক্তি পক্তি থেকে যখন প্রশ্ন আসবে, তারাশঙ্করের কবি উপন্যাসের এগুলো খুব ইম্পর্টেন্ট। হাঁসিলি পাখির উপকথা, এটা হচ্ছে কাহার, পালকি বাহকদের জীবন কাহিনী লেখা। সরি, আচ্ছা, এখানে তোমার দুটো চরিত্র খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে করালি আর একটা হচ্ছে তোমার বানোয়ারি। এখানে আমরা দেখি যে তোমার যে কোনো সময় যে কোনো কিছু তোমার নতুনত্বের দিকে ধাবিত হবে এবং পুরাণ হচ্ছে সেটা কি, পুরাণটা আস্তে আস্তে ভেঙে পড়বে। এই উপন্যাসটা এই দুটো বিষয়কে তোমার বারবার দেখিয়েছে, দেখাচ্ছে যে তোমার যে কুসংস্কার, যে লৌকিক দেবতা, কুসংস্কার, প্রথা, লোকবিশ্বাস, এগুলো হচ্ছে এই উপন্যাসে দেখা যায়। এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে রেলপথ তৈরি হচ্ছে, চটকল তৈরি হচ্ছে, তারপর হচ্ছে তোমার কারখানা তৈরি হচ্ছে, এবং যে করালি, করালি আস্তে আস্তে সেদিকে ধাবিত হচ্ছে। কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কি প্রথা বিশ্বাস যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ভেঙে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে একটি কালো মেয়ের কথা যদি প্রশ্ন আসে, এই চরিত্রটির নাম কি বা এই মেয়েটির নাম কি, মেয়েটির নাম হচ্ছে নাজমা। কি নাম? নাজমা। হ্যাঁ, নাজমা, এটা হচ্ছে তোমার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কাহিনী নিয়ে রচিত, 1971 সালে প্রকাশিত হয়েছে। তাহলে কালো মেয়ের কথা কত সালে প্রকাশিত হয়েছে? 1971 সালে। তারাশঙ্কর কত সালে মারা গিয়েছে? কত সালে মারা গিয়েছে? 1971 সালে। এই বিষয়টি ইম্পর্টেন্ট কেন, তিনি ওই সময়ে একটি কালো মেয়ের কথা যেমন লিখেছেন, সেই সময়ে আরো একটা উপন্যাস লিখেছিলেন, সেটার নাম হচ্ছে সুতোপার, সুতোপার তপস্যা। এই সুতোপার তপস্যা হচ্ছে পশ্চিম বাংলার কাহিনী নিয়ে। এখন আসো, একটা লিখেছেন হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ নিয়ে 1971 সালে, আরেকটা হচ্ছে পশ্চিম বাংলার অস্থির সময়ের গল্প, এটাতে উঠে এসেছে। তাহলে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা অর্থাৎ পূর্ব বাংলার কথা, আরেকটা হচ্ছে পশ্চিম বাংলার কথা। সেই সময়ে তিনি যেহেতু অসুস্থ ছিলেন, মারা যাবেন, রোগশয্যায় ছিলেন, তখন এই উপন্যাসগুলো লিখেছিলেন। কত সালে? 1971 সালে। তখন যে কাজটা করা হয়েছিল, এই একটি কালো মেয়ের কাহিনী এবং হচ্ছে তোমার এই সুতোপার তপস্যা,
এ দুটো মিলে একটা উপন্যাসে স্থান দেওয়া হয়, একটা উপন্যাস করা হয়, সেটার নাম দেওয়া হয় কত? 1971। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে 1971 এই গ্রন্থে মূলত কয়টা উপন্যাস আছে? কয়টা উপন্যাস আছে? দুইটা। একটা হচ্ছে একটা কালো মেয়ের কথা, আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার সুতোপার তপস্যা। এখন আসো, 1971 মারা গেছে, হ্যাঁ। এখন আসো এই 1971 সালে যেটা তোমার প্রকাশিত হয়েছে, 1971 নামের উপন্যাসটা প্রকাশিত হয়েছে কত সালে? 1972 সালে। এইটা নিয়ে আবার প্রশ্ন ছিল। ক্লিয়ার? তাহলে 1971 দুটো আছে, একটি কালো মেয়ের কথা, সুতোপার তপস্যা প্রকাশিত হয়েছে তোমার। এটা এ দুটো কোন নামে প্রকাশিত হয়েছে? 1971 নামে প্রকাশিত হয়েছে কত সালে? 1972 সালে। তারাশঙ্করের স্মৃতিকথা এগুলো আসে না, এগুলো থেকে আসবে না, উপন্যাস থেকে আসবে। নাটক হচ্ছে পথের ডাক, দুই পুরুষ, কালিন্দী। গল্প হচ্ছে রসকলি, তারিণী মাঝি। তাহলে আমাকে বলো, তৈলচিত্রের ভূত গল্পটি কার লেখা? তৈলচিত্রের ভূত, এটা যদিও স্লাইডে ছিল না, এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। ইন্দির ঠাকুরন সর্বজয়া চরিত্রে দেখা পাওয়া যায় কোন উপন্যাস? পথের পাঁচালী, ভেরি গুড। তারাশঙ্কর রচিত কবি উপন্যাসের উপজীব্য কি? একজন কবিয়ালের জীবনগাথা। ডোম না কিন্তু, ডোম সে শোনো, সে তো আর, ডোম হচ্ছে একটা পেশা, তো সে ডোমের তোমার ডোম সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু সেই কি ছিল? সে ছিল একজন কবিয়াল। ওকে। এই ক্ষেত মোর মনে, ভালোবেসে মিটলো না, কুলালো না এই জীবনে, হাই জীবনে তো ছোট কেন, এটা কার? তারাশঙ্কর। আর এটা কালো যদি মন্দ তবে কেশ পাগিলে কাঁদো কেন, কার? তারাশঙ্কর। কোন উপন্যাসের, কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? কবি। আচ্ছা, এই ক্ষেত মোর মনে, এটা পড়েছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসে নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন? ইছামতি। ইছামতি কয়েকবার বলো। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস নয় কোনটি? জননী, মানিক বন্দ্যোপাধ্যায়। দিবারাত্রির কাব্য, মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে সমুদ্রের স্বাদ কি বলো? সমুদ্রের স্বাদ হচ্ছে গল্প গ্রন্থ। সমুদ্রের স্বাদ কি? মানিকের গল্প গ্রন্থ। ওকে। মার্কসিজম দ্বারা প্রভাবিত কোন লেখক? মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের চরিত্র কোনটি? শশী কুসুম। শশী কুসুম। আচ্ছা, ভিখু পাঁচি কোন গল্পের কোন গল্পের চরিত্র? প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক। ওকে। কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয়? দেখো তো, সূর্য দেবতা, ভেরি গুড। অরণ্যবন্যী উপন্যাসে কোন বিদ্রোহের কথা বলা হয়েছে? আচ্ছা, নীল বিদ্রোহ কোথায় বলা হয়েছিল? ইছামতিতে। নীল বিদ্রোহের কথা বলা হয়েছে ইছামতিতে। আর অরণ্যবন্যীতে বলা হয়েছে কি? সাঁওতাল বিদ্রোহের কথা। সাঁওতাল বিদ্রোহ কোথায়? এটা হচ্ছে তারাশঙ্করের অরণ্যবন্যী, মনে থাকবে। শুনো, ইছামতি হচ্ছে বিভূতিভূষণের, আর অরণ্যবন্যী হচ্ছে কার? তারাশঙ্করের। ঠিক আছে। তারাশঙ্কর উপন্যাসে, উপন্যাস বলতে কোন অঞ্চলের চিত্র পাওয়া যায়? একদম প্রথমেই বলেছিলাম, কোন অঞ্চলের চিত্র? রাঢ়বঙ্গের। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় রচিত বিজ্ঞান মনস্ক উপন্যাস কোনটি? বিজ্ঞান মনস্ক বলতে এখানে এই যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো যে আসছে, মানুষের পুতুল নাচের ইতিকথা, ভেরি গুড। আচ্ছা, এই যে এই প্রশ্নটা তোমার আসছিল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে একটি উপন্যাস নিয়ে, এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? 1971। এখানে কয়টা উপন্যাস আছে? দুটো। একটি কালো মেয়ের কথা, আর একটা হচ্ছে কি? সুতোপার তপস্যা। হাঁসুলিবাগের উপকথা কার লেখা? তারাশঙ্কর। বিচারক উপন্যাসটির রচয়িতা কে? তারাশঙ্কর। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা। ডাক হরগড়া গল্পটির রচয়িতা কে? তারাশঙ্কর। ডাক হরগড়া কে লিখেছেন? তারাশঙ্কর। মেঘ মল্লার গ্রন্থের রচয়িতা কে? এটা কি ধরনের গ্রন্থ আগে সেটা বলো। মেঘ মল্লার কি ধরনের গ্রন্থ? গল্প গ্রন্থ, ভেরি গুড। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? অবশ্যই আরণ্যক, অবশ্যই আরণ্যক। রজনীকার, রজনীকার তোমরা কিন্তু পড়েছো। রজনীকার ভুলে গেছো? কি মাইকেল, এটা উপন্যাস, উপন্যাস। বঙ্কিমের রজনী, রজনী হচ্ছে একটা মেয়ে, সে অন্ধ মেয়ে। অপরাজিত উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপরাজিত, এটা নিয়ে সিনেমা তৈরি করা হয়েছে, অপুর সংসার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? অবশ্যই ইছামতি। অবশ্যই কি? ইছামতি। ইছামতিতে কিসের কথা আসছে? কোন বিদ্রোহের কথা আসছে? নীল বিদ্রোহের কথা আসছে। অরণ্যবন্যীতে কোন বিদ্রোহের কথা আসছে? অরণ্যবন্যীতে কোন বিদ্রোহের কথা আসছে? সাঁওতাল বিদ্রোহের কথা। অরণ্যবন্যী কার? অরণ্যবন্যী কার? তারাশঙ্কর। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা পারবা? অপু দুর্গা কোন উপন্যাস? পথের পাঁচালী। আরণ্যক কার? বিভূতিভূষণ। চাঁদের পাহাড় কার রচনা বলো? চাঁদের পাহাড় কার রচনা? বিভূতিভূষণ।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথর পাঁচালীর প্রকাশকাল কত? 39। 39 না? 39 হবে দেখি। না 1929। 29। আচ্ছা, দিবারাত্রির কাব্য একটি উপন্যাস। কার উপন্যাস? মানিকের উপন্যাস। কার উপন্যাস? মানিকের উপন্যাস। সমুদ্রের স্বাদ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প গ্রন্থ। গল্প গ্রন্থ না প্রবন্ধ? বলো। গল্প। প্রবোধ কুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম? মানিক। মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত? মার্কসিজম। মানিকের উপন্যাস কোনটি? জননী। জননী হচ্ছে মানিকের উপন্যাস। পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিকের লেখা। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 36 না 26? বলো। 36। 36 না 26? 36 সালে। ওকে। জীবন এত ছোট কেন? কার? তারাশঙ্কর। তারাশঙ্কর রচিত উপন্যাসের উপজীব্য কোন অঞ্চল? রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চল। ওকে। নিতাই কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র? অবশ্যই কবি। কবি। কোন রচনার মাধ্যমে প্রবোধ কুমার থেকে মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম হয়? অতসী মামি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অরণ্যবন্যী উপন্যাসের বিষয়বস্তু? একটু আগে বলছি, সাঁওতাল বিদ্রোহ। পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য হচ্ছে জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। পুতুল নাচের ইতিকথা একটি উপন্যাস। পুতুল নাচের ইতিকথা কার রচনা? মানিকের। ছোট বকুলপুরের যাত্রী, এটা কার? মানিকের। কি বলতো, উপন্যাস না গল্প? গল্প। আত্মহত্যার অধিকার কার লেখা? বলো। মানিকের গল্প। আত্মহত্যার অধিকার মানিকের গল্প, স্লাইডে ছিল। প্রাগৈতিহাসিক গল্প কার? মানিকের। দিবারাত্রির কাব্য কোন সাহিত্যিক রচিত উপন্যাস? মানিক। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমাদের পড়া হচ্ছে, তোমাদের পড়া হচ্ছে পঞ্চপাণ্ডব এবং 3 বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? পঞ্চপাণ্ডব এবং 3 বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে পড়বা। অলরেডি ক্লাসও অনেক পড়া হয়েছে, এবার হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবা। ঠিক আছে? ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ।